স্বাগত এখন দুপুরে সঙ্গে আছি আমি তানজিলা খান মিম এবং আমি তাসওয়ার নাফি। নেটওয়ার্ক একটু স্লো আর কি 7 GB 5 GB এরকম থেকে যাই ম্যাচ শেষ হয়ে যায় লাইন কেটে গেলে আর টাকাও কাটি ফেলে। এখানে নেটওয়ার্ক অত্যন্ত স্লো, যার কারণে কাজ করতে অনেক ব্যক্তিগত হয়। ডেট অনুযায়ী তাদেরকে কাজগুলো ডেলিভারি দিতে পারি না। দেওয়ার কথা ছিল 7 MBPS, দিচ্ছে 4 MBPS, 3 MBPS, মাঝে মাঝে 1 MBPS। টাওয়ার কোয়ান্টিটি যেহেতু কম, আমরা চেষ্টা করি যাতে কাভারেজটা বাড়াবার জন্য। সেই জন্য কিন্তু মাঝে মাঝে যেটা হয় যে গ্যাপ হয়ে যায়, গ্যাপের জন্য কিন্তু কাভারেজটা একটু কম থাকে। এই 55,000 বর্গমাইল একটা দেশকে কাভারেজে আনতে খুব বেশি টাকা লাগার কথা না। এই বিনিয়োগটা টেলকোরা করছে না। আমরা এসওএফ এর ফান্ড থেকে টাওয়ার করার ব্যবস্থা করি। দুর্গম এলাকা, রিমোট এলাকা, যেখানে অপারেটররা খুব সহজে যেতে চায় না। নাফি, শহর কিংবা গ্রামে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে একই পরিমাণ টাকা খরচ হলেও প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক দুর্বলতার কারণে কিন্তু ইন্টারনেট ব্যবহারে বেশ ধীরগতি লক্ষ্য করা যায়। শুধু মোবাইল নেটওয়ার্ক নয়, পাশাপাশি ব্রডব্যান্ডেও একই পরিস্থিতি। গ্রাম এবং শহরের সমমানের সেবা মিলছে না। এ নিয়ে এখন দুপুরে থাকছে বিস্তারিত। এটা আস্তে আস্তে মনে করেন 2008-9 সাল থেকে আস্তে আস্তে বর্ষে। আগে টেরাকিস্টান ছিল, পরে ওই টেরাকালার আবার কিছু বর্ষে বর্তমানে এটা পুরাটা বর্ষে। আমাদেরকে ঈদের 1 সপ্তাহ আগে একটা নোটিশ দিয়ে গেছে। আমরা বললাম এটা কিসের নোটিশ? এটা ভাঙ্গা পড়বো, আপনারা যাইবেন। আমার ওয়ার্ডটা বড় হওয়ার কারণে বড় বড় জায়গা আছে যেখানে অতীতে কিছু কতিপয় লোকজন খালের জায়গা ভরাট করে বিভিন্নভাবে উদ্যোগ নিয়েছে। এটা হচ্ছে নিয়মিত কাজের অংশ। আমাদের রামচন্দ্রপুর খালের একদম মুখের ভিতর ভরাট করে এই জায়গাটা ভরাট করে এখানে স্থাপনা করা হয়েছে। এখানে যারাই আছে সকলকেই আইনের আওতায় আনা হবে। এখানে যে সকল অবৈধ স্থাপনা আছে সকল অবৈধ স্থাপনাই এখানে হচ্ছে যে গুড়িয়ে দেওয়া হবে। আমরা দেখছিলাম রাজধানীর মোহাম্মদপুরে সাদেক অ্যাগ্রো ফার্মের অবৈধ খাল এবং রাস্তা দখল করে গড়ে ওঠা ফার্মের স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে এবং আজই খালের মাটি কাটা শুরু করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এখন দুপুরে এ নিয়েও আমরা জানাবো বিস্তারিত। তবে শুরুতেই এলাকাভেদে ইন্টারনেট গতির পার্থক্যের খবর। নাফি, আমরা শুরুতেই আসলে যেটা বলছিলাম, আমি ইন্টারনেট কোনো একটি প্যাকেজ কিনতে গেলে যেই পরিমাণ টাকা খরচ করতে হচ্ছে, ঠিক একই পরিমাণ কিন্তু সেই গ্রাহককেও খরচ করতে হচ্ছে যিনি কিনা কোনো প্রত্যন্ত অঞ্চলে থাকেন কিংবা গ্রামে থাকেন। অথচ আমরা যে সেবাটি পাচ্ছি সেই সেবা কিন্তু ইন্টারনেট প্যাকেজ কিনে অথবা ব্রডব্যান্ড সংযোগে কিন্তু সে প্রত্যন্ত অঞ্চলের যারা গ্রাহকরা রয়েছেন তারা পাচ্ছেন না। এবং পাশাপাশি যেটা বলা হচ্ছে, যার কারণ হিসেবে সেবাদাতা প্রতিষ্ঠানগুলো বলছে যন্ত্র ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে এমন পরিস্থিতি। এবং তদারকি প্রতিষ্ঠান বিটিআরসি যেটা বলছে যে মানসম্মত সেবা নিশ্চিতে তদারকি বাড়ানো হবে। এ নিয়ে সহকর্মী মোকাররম হোসাইন, শোয়েব রহমান কে সঙ্গে নিয়ে নাজমুস সাকিবের বিশেষ প্রতিবেদন। নাফ নদী আর বঙ্গোপসাগরের কূল ঘেঁষে গড়া জনপদ টেকনাফ। তীরে সারি সারি নৌকা আর জেলেদের কর্মব্যস্ততা জানান দেয় জনপদের পেশা। সমুদ্রে মাছ আহরণ, বাজারজাতকরণ, শুটকি উৎপাদনে জড়িত এই উপজেলার প্রায় 30,000 মানুষের তাই জেনে নিতে হয় জোয়ার ভাটা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় বা আবহাওয়ার পূর্বাভাস। অনলাইন আর ইন্টারনেটের কল্যাণে এখন তথ্য মিলছে হাতের মুঠোয়। আব্দুল শুক্কুরের মতো জেলেদের যোগাযোগ আর বিনোদন ভরসা ইন্টারনেট। তবে দেশের এই সর্বশেষ প্রান্তে প্রান্তিক এসব মানুষের ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা সাবলীল নয়। 1 মাস শেষ হয়ে যায় ইন্টারনেট থেকে যায়, মানে 7 GB 5 GB এরকম থেকে যায় ম্যাচ শেষ হয়ে যায়। আপনার নেটওয়ার্ক একটু স্লো আর কি, এই জন্য। শাহপরীর দ্বীপ মিয়ানমার লাগোয়া দেশের সবশেষ ইউনিয়নের একটি। পান, সুপারি, লবণ উৎপাদন বা কৃষি এখানকার অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। তবে নিজ নিজ কাজের সাথে ইন্টারনেটের যোগসূত্র তৈরি করতে পারেননি এখানের বাসিন্দারা। আমরা মাঝে মধ্যে কথা বলতেই পারি আর মাঝে মধ্যে কথা বলতে পারি না। লাইন কেটে গেলে আর টাকাও কাটি ফেলে। আমরা কিছু হতা হয়ে বা দুষ্টা বললে টিয়া হাইতে যা, তাহলে হতা হয় না পারি। এখানে নেটওয়ার্ক অত্যন্ত স্লো, যার কারণে কাজ করতে অনেক ব্যক্তিগত হয়।
কিন্তু লোকালয়ে ইন্টারনেটের অবস্থা কেমন? অনলাইনে অবশ্যই একটু ডিস্টার্ব বেশি হয়ে যায় টেকনাফে আমাদের। এমবি থাকলেও বেশি থাকলেও মানে কীরকম হয়ে যায়, মানে বাধা বাধা। একই উপজেলায় ফ্রিল্যান্সিংয়ের কাজ যারা করেন তাদেরও স্লোথ গতির ইন্টারনেট কাজের প্রধান বাধা। ইন্টারনেট স্লোর কারণে কাজটা করতে একটু সময় পেতে হয়, তো যার কারণে মানে ডেট অনুযায়ী তাদেরকে কাজগুলো ডেলিভারি দিতে পারি না। মোবাইল নেটওয়ার্ক দুর্বলতায় অনেকে দ্বারস্থ হয়েছেন ব্রডব্যান্ড কানেকশনে। টেকনাফে 5টি প্রতিষ্ঠানের প্রায় 3000 গ্রাহক আছে ব্রডব্যান্ডে, কিন্তু সেবার মান নিয়ে গ্রাহক অসন্তুষ্টি যেমন আছে, তেমনি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদেরও আছে হতাশা। টেকনাফ ঘুরে এসব তথ্যের সম্মিলন করেছেন সহকর্মী শোয়েব রহমান। টেকনাফের অর্থনীতিতে টেলিযোগাযোগ খাতের যথেষ্ট অবদান রাখার সুযোগ থাকলেও অবকাঠামোগত দুর্বলতার কারণে সে সুযোগ বিকশিত হয়নি। আইটি খাতের এসব দুর্বলতা সারিয়ে তোলা না গেলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ কতটা সফল হবে সে প্রশ্ন রাখাই যায়। দক্ষিণের গল্পের মতোই কি উত্তরের ইন্টারনেটের গতি, নাকি আরেকটু ভালো স্বাচ্ছন্দ্যের? যেতে চাই মহানন্দা বয়ে যাওয়া সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়ায়। তীরবর্তী জনপদেও লেগেছে প্রযুক্তির বাতাস। তারুণ্যের হাতে হাতে শোভা পাওয়া মুঠোফোন ইন্টারনেটের সংযোগে করে তুলেছে প্রয়োজনের অনন্য বাস্তবতা। তাই তো প্রাকৃতিক সকল সৌন্দর্যকে উপেক্ষা করে গল্প আর আড্ডায়ও হাতের মুঠোফোনেই সবার এমন বুধ হয়ে থাকা। শুধুই কি তারুণ্য, মুঠোফোন নির্ভরতায় হার মেনেছে বয়সের সংখ্যাও। নেটের অনেক প্রবলেম হচ্ছে, মানে শুনতে পাই না বা আটকে থাকে। দেওয়ার কথা ছিল 7 MBPS, দিচ্ছে 4 MBPS, 3 MBPS, মাঝে মাঝে 1 MBPS। রাত্রিবেলা বাসায় যে খবর দেখলাম। তবে যে ইন্টারনেট অনেক কিছুকেই হাতের নাগালে এনে দিয়েছে, তার সঙ্গে সম্পর্ক যেন সহজ নয়। ইন্টারনেট সেবাদাতা মুঠোফোন কোম্পানি কিংবা ব্রডব্যান্ড সংযোগদাতা কেউ কথা রাখেনি। কখনো প্রতিশ্রুত গতি না দিয়ে, আবার কখনো এক আইপি দিয়ে ধারণ ক্ষমতার অতিরিক্ত সংযোগ দিয়ে প্রতারণা করা হচ্ছে গ্রাহকের সঙ্গে। নতুন সংযোগের ফিচারে 25 MBPS দেওয়ার কথা থাকলেও মিলছে 7 থেকে 10 MBPS। এছাড়া ডাউনলোড স্পিড কিংবা ফাইল ট্রান্সফারেও আছে বিড়ম্বনা। উত্তরের জনপদ তেঁতুলিয়া কিংবা বিভাগীয় শহর রংপুর, ফ্রিল্যান্সিং আর আইটি প্রশিক্ষণদাতা প্রতিষ্ঠানগুলোর ভোগান্তি যেন সবচেয়ে বেশি। অল্প ডাটা নিয়ে দেখা যাচ্ছে যে ইউজার অনেক বেশি করার কারণে আমাদের অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হয়। রিমোট অঞ্চলে থাকি, আমাদের যে নেট, আমরা রুমের ভিতরে আমরা নেট পাই না। 20 MBPS তারা সারাদিন আমাদের দিবে, কিন্তু দেখা গিয়েছে হ্যাঁ অফ পিকে যেরকম থাকছে অন পিকে সেরকম থাকছে না। এদিকে বিবিএস-এর জরিপ বলছে 2020 সালে গ্রামে মোবাইল ফোন ব্যবহারকারীর হার ছিল 69.7%। 2023 সালে সেটা বেড়ে হয়েছে 71.6%। অর্থাৎ 3 বছরের ব্যবধানে ব্যবহারকারী বেড়েছে প্রায় 2%। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকুন facebook.com/tv.এখন। এটি মুঠোফোন আর ইন্টারনেট সংযোগ যেন এই সময়ে আরব্য উপন্যাসের আলাদিনের চেরাগ। তাই যদি না হবে তাহলে 16 কোটি মানুষের বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কেন 13 কোটি 10 লাখ ছাড়াবে? 2023 সালে একটি আন্তর্জাতিক সংস্থার জরিপ বলছে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর একটা বড় অংশ বসবাস করে তৃণমূলে। দেশের বড় অংশ যেহেতু তৃণমূলে বসবাস করে, তাদের টেলিযোগাযোগের যে ব্যবহার কিংবা ইন্টারনেট ব্যবহার সেটা বেশি। তবে শহরের সঙ্গে প্রান্তিক জনগোষ্ঠীর যে ইন্টারনেটের স্পিড, সেই ফারাক বেশ স্পষ্ট। শহরে কতটা সেবা পাচ্ছে নাগরিকরা, সেটাই আজ আমরা দেখতে চাই। মূলত এই যে টেলিযোগাযোগ সেবা, যার বড় অংশ জুড়েই মোবাইল কোম্পানিগুলো, যাদের বোট গ্রাহক সিমের হিসেবে আছে প্রায় 19 কোটি। এর মধ্যে ইন্টারনেট ব্যবহারকারী আছে 12.5 কোটি। ব্যবহারকারীদের ভাষ্য, শহরের সব অপারেটরদের নেটওয়ার্ক প্রায় সমানভাবে পাওয়া গেলেও গ্রামে সেটা পাওয়া যায় না। প্রত্যন্ত অঞ্চলে সবচেয়ে বেশি সমস্যা করে রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটক। শহরে ইন্টারনেট ব্যবহার করে স্বাচ্ছন্দ্যে তারা। সিমের ক্ষেত্রে ওভারঅল আমি রবি ইউজ করেছি এবং জিপি ইউজ করা হয়েছে, তো দুইটাই ওভারঅল আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি যে ব্রডব্যান্ডটা ইউজ করি সেটা হচ্ছে গিয়ে 630 টাকার প্যাকেজ, 10 MBPS প্রোভাইড করে এবং সার্ভিস মোটামুটি ভালো। টেলিকম কোম্পানিগুলো বলছে তারা গ্রাম শহরের সেবার মানের পার্থক্য করতে না চাইলেও নানা সীমাবদ্ধতায় সেটা হয়ে যায়। মূলত গ্রাহক কম ও অবকাঠামোর ব্যবহারের সুযোগ সবার সমান না থাকায় সেবা সুষম করতে পারেন না তারা। দেখেন যে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত আমি কাভারেজ দিয়েছি কিনা,
সেটা ডিপেন্ড করবে বর্ডার সাইড থেকে কত দূরে আছে, সেখানে জনসংখ্যা কীরকম, বা বাজারগুলো কোন জায়গায় আছে, এবং নেটওয়ার্ক ডিমান্ডটা আদৌ আছে কিনা। এই জটিলতা বর্ডার সাইডগুলোতে রয়ে গেছে। বড় শহরে অনেক টাওয়ার থাকে, তো বাইরে কিন্তু এত টাওয়ার থাকে না। আমরা যে টাওয়ারের কোয়ান্টিটি যেহেতু কম, আমরা চেষ্টা করি যাতে কাভারেজটা বাড়াবার জন্য। সেই জন্য কিন্তু মাঝে মাঝে যেটা হয় যে গ্যাপ হয়ে যায়, গ্যাপের জন্য কিন্তু কাভারেজটা একটু কম থাকে দেশে। অন্যদিকে ব্রডব্যান্ড সেবা নিয়ে তেমন অভিযোগ না থাকলেও গতি নিয়ে আছে অভিযোগ। একই সংযোগ অনেককে দেয় গতি কমে। গ্রাহকরা বলছেন 500 টাকায় যে সংযোগটি তারা ব্যবহার করেন তার গতির পরিমাণ প্রায় 5 থেকে 8 MBPS, আর 800 কিংবা 1200 টাকার প্যাকেজে দেয়া হয় 8 থেকে 20 MBPS পর্যন্ত। 5 MBPS এর নেটওয়ার্কে, শেয়ার্ড নেটওয়ার্কে ঢাকার বাইরে যেখানে 10 জন সাবস্ক্রাইবার থাকে, সেখানে দেখা যায় যে ঢাকার ভিতরে 30 জন 40 জনই একটা শেয়ার্ড নেটওয়ার্ক ইউজ করে 5 MBPS এর। আমি বলবো যে ঢাকা কানেকশনটা বেটার গ্রামের থেকে। গ্রামে আমরা ব্রডব্যান্ড কানেকশন খুবই কম ইউজ করি, বাট ডেটাটা বেশি ইউজ করে থাকি। স্টিল ডেটাটাই বেটার, আর ঢাকায় ব্রডব্যান্ড বেটার, বাট কানেকশনের প্রবলেম হচ্ছে। মিটিংয়ে যেটা বলছে এটা আইএসপিএবি বলছে ঢাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধা যতটা কম খরচে দেওয়া সম্ভব সেটা প্রত্যন্ত অঞ্চলে হয় না, কারণ সেখানে নেটওয়ার্কিং এর খরচ বেশি, গ্রাহক কম। আইএসপিগুলো ব্যান্ডউইথ তার নেটওয়ার্কের মাধ্যমে যখন প্রত্যন্ত অঞ্চলের জনগণের কাছে পৌঁছায়, তখন হিউজ পরিমাণ একটা ট্রান্সমিশন কস্ট আমাদেরকে দিতে হয় এনটিটি অপারেটরগুলোকে। বিটিআরসি বলছে এই সমস্যার সমাধানে সকল অপারেটরদের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা এসওএফ এর ফান্ড থেকে টাওয়ার করার ব্যবস্থা করি। দুর্গম এলাকা, রিমোট এলাকা, যেখানে অপারেটররা খুব সহজে যেতে চায় না বিজনেস কেসের কারণে। এখনও 60% মোবাইল টাওয়ার ফাইবার অপটিক্যাল সংযোগে নেই। সেটা বাড়াতে পারলে সবাই সমান সেবা পাবে বলে মনে করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। এখনো 60% কিন্তু মোবাইল টাওয়ার সেগুলো কিন্তু মানে ফাইবার অপটিক্যালে কানেক্টেড না। তো এটা আমি যত বেশি মানে ফাইবার অপটিক্যাল কেবলে কানেক্ট করতে পারবো, তত কিন্তু আমরা কোয়ালিটি সার্ভিস এনহ্যান্স করতে পারবো এবং আমরা কিন্তু প্রাইস কমাতে পারবো। দেশের সব জায়গায় যেন সমান ইন্টারনেট সুবিধা পাওয়া যায় সেদিকে নজরদারি করতে হবে বিটিআরসিকে, এমনটাই বলছেন খাত বিশেষজ্ঞরা। ইন্ডিয়ার মতো বড় একটা দেশ হতো বা আমেরিকার মতো বড় একটা দেশ হতো, কানাডার মতো একটা বড় দেশ হতো, তখন আমি কম্প্রোমাইজ করতে পারতাম। বাট এটা তো ছোট্ট একটা দেশ। এই 55,000 বর্গমাইল একটা দেশকে কাভারেজে আনতে খুব বেশি টাকা লাগার কথা না। এই বিনিয়োগটা টেলকোরা করছে না, ওইটুকু তারা সেভ করে। এটা দেখভাল করার জন্য স্ট্রং যে রেগুলেটর বডি আছে সেটা তো ফাংশন করছে না, আমরা বুঝতেই পারছি। টেকনাফের অর্থনীতিতে টেলিযোগাযোগ খাতের যথেষ্ট অবদান রাখার সুযোগ থাকলেও দুর্বল অবকাঠামোর কারণে সে সুযোগ বিকশিত হয়নি। এখনও এখানে দুর্বল নেটওয়ার্ক এবং ব্রডব্যান্ডের বাড়তি মূল্য ইন্টারনেট ব্যবহারকারীদের ভোগান্তির প্রধান কারণ। এর ফলে একদিকে ইন্টারনেট ব্যবহারকারীরা যেমন আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন, তেমনি সরকারি বেসরকারি নানান সেবা পেতেও বেগ পেতে হচ্ছে তাদের, যার প্রভাব পড়ছে তাদের সামগ্রিক জীবনে। পিছিয়ে থাকা এ জনপদের ইন্টারনেটের সহজলভ্যতা এবং নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানগুলির এই জনপদে নতুন নতুন বিনিয়োগ এখন সময়ের দাবি। বহু বছর ধরে বৈদেশিক মুদ্রা আহরণের যে তালিকা, সেই তালিকায় নিচের সারির জেলাগুলো সবগুলোই প্রায় রংপুর বিভাগের। তবে সম্প্রতি ইন্টারনেট ব্যবহার করে রংপুর বিভাগের প্রত্যন্ত অঞ্চলের অনেক তরুণরাও ফ্রিল্যান্সিং করে বৈদেশিক মুদ্রা আয় করছেন ঘরে বসে। তবে পেশাদার ইন্টারনেট ব্যবহারকারীদের একটি বড় অভিযোগ হচ্ছে ইন্টারনেটের নিম্ন গতি। আর ব্যক্তি পর্যায়ের ব্যবহারকারীরা বলছেন অনেক সময় স্লো ইন্টারনেটের গতির কারণে ডাটার মেয়াদ শেষ হবার অনেক পরেও থেকে যায় অনেক ডাটা, যার ফলে সেটি মুছে গিয়ে তারা অনেক সময় আর্থিক ক্ষতিরও সম্মুখীন হন। এই সমস্যাগুলো কাটানো গেলে ইন্টারনেট ব্যবহারের যে প্রয়োজনীয়তা এবং উদ্যম সেটি অটুট থাকবে, যেটি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য অত্যন্ত জরুরি। বিশ্ব স্বীকৃত প্রতিষ্ঠান ওকলার হিসেবে 144টি দেশের মধ্যে বাংলাদেশের মোবাইল ইন্টারনেটের অবস্থান 110তম এবং ব্রডব্যান্ড কিছুটা ভালো করেছে, সেটা 106তম। তবে সবগুলোই অবস্থান 100-র ওপরে। অর্থাৎ আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাংলাদেশ 100-র ওপরে থাকলে অবশ্যই সম্ভব নয়, সেটা অবশ্যই 50 থেকে 60-এর মধ্যে আসতে হবে। তবে সেটা কিভাবে সম্ভব সে প্রশ্ন কিন্তু রয়ে যাচ্ছে।
এবার অন্য একটি বিষয়ে কথা বলতেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে প্রাক প্রাথমিক শিক্ষা 2 বছরের করার পরিকল্পনা করছে সরকার। অন্যদিকে আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষা পদক এবং জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহর অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থী, শিক্ষক ও প্রতিষ্ঠান সহ 56 জনের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী এবং তিনি বলেন যে শিশুদের শুধুমাত্র গতানুগতিক শিক্ষা না দিয়ে সৃজনশীল যে চর্চা সেটিও কিন্তু করতে হবে। বিস্তারিত জানাবেন দেবরাজ দেব। প্রাথমিক শিক্ষা ও শিক্ষা কার্যক্রমকে উৎসাহিত করতেই প্রতি বছর ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ। প্রাথমিক শিক্ষার পাশাপাশি শিশুদের আগামী দিনের কাণ্ডারি করে তুলতেই নানা পদক্ষেপ নিয়ে থাকে মন্ত্রণালয়। বুধবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষা পদক 2023 এবং জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2024 অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কবিতা আবৃত্তি বালিকা শুরুতেই বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে 38 জনকে পদক এবং প্রশাসনিক পর্যায়ে বিভিন্ন বিভাগে 18 জন শিক্ষক, কর্মকর্তা ও প্রতিষ্ঠানের হাতে প্রাথমিক শিক্ষা পদক তুলে দেন প্রধানমন্ত্রী। প্রাথমিক বিদ্যালয়ে সম্মানিত এরপরই বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সরকারের নেয়া বিনামূল্যে বই বিতরণ, শিক্ষার হার ও মান বাড়ানো, মেয়েদের প্রাথমিক শিক্ষার আওতায় আনাসহ নানা পদক্ষেপ তুলে ধরেন। শিক্ষাই দেবে একটা দেশকে দারিদ্র্যমুক্ত করার সব ধরনের সুযোগ, আমরা সেটাই মনে করি। আমাদের মেয়েদের অংশগ্রহণ খুব কম ছিল স্কুলে, আমরা মেয়েদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা করে দিই। মেয়েদের স্কুলে যাওয়ার সংখ্যা 98.25% বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী জানান, প্রাথমিক পর্যায়ে কম্পিউটার ল্যাব স্থাপন সহ প্রাক প্রাথমিক শিক্ষা 2 বছরের করার পরিকল্পনা করছে সরকার। আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পর্ক একটা জনগোষ্ঠী আমরা গড়ে তুলতে চাই, আর সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা শিক্ষার কারিকুলাম আধুনিক প্রযুক্তি জ্ঞানের মধ্যে নিয়ে আসছি। প্রত্যেক স্কুলে ইতিমধ্যে আমাদের লক্ষ্য আছে যে প্রতিটি স্কুলেই আমরা কম্পিউটার ল্যাব করে দেব। প্রথমে এটা মাধ্যমিক থেকে শুরু করেছিলাম, এখন আমাদের লক্ষ্য আমরা প্রাইমারি থেকেই শুরু করে দেব এবং সেই সাথে প্রি প্রাইমারি আমরা চালু করি। আর প্রি প্রাইমারি 1 বছরের জন্য, এখন আমরা সেটা 2 বছরের জন্য করতে চাচ্ছি। শুধু গতানুগতিক শিক্ষা নয়, সৃজনশীল চর্চার উপরও জোর দিতে আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2024-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় শিশুদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবরাজ দেব, এখন, ঢাকা। অবশেষে আলোচিত সাদিক অ্যাগ্রোর অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং নাফি, আপনি জেনে অবাক হবেন যে মোহাম্মদপুরে যে রামচন্দ্রপুর খালটি রয়েছে সেই খালটিকে তারা দখল করে দীর্ঘদিন ধরে কিন্তু এই ব্যবসা চালিয়ে আসছিল। যদিও সাদেক এগ্রো দাবি করছে যে ব্যক্তিগত জমি ভাড়া নিয়ে খামার গড়ে তুলেছেন তারা, এবং এদিকে দখলকৃত যে খালটি ছিল সেটি খুব তাড়াতাড়ি মাটি কাটা শুরু করবে উত্তর সিটি কর্পোরেশন। এ নিয়ে বিস্তারিত দেখে আসবো প্রতিবেদনে। দেশজুড়ে আলোচনায় থাকা রাজধানীর সাদেক এগ্রোর অভিযান শুরু হয় বৃহস্পতিবার বেলা 12:30টার পর। একে একে গুড়িয়ে দেওয়া হয় স্থাপনা। তবে অভিযানের খবর আগে ছড়িয়ে পড়ায় সব গরু সরিয়ে নেয় সাদেক এগ্রো কর্তৃপক্ষ। রামচন্দ্রপুর খালের উপর গড়ে ওঠা অবৈধ স্থাপনাও সরিয়ে ফেলা শুরু করে দখলদাররা। টেরা খ্রিস্টান ছিল, পরে ওই টেরা কালার আবার কিছু বসছে, বর্তমানে এটা পুরাটা বসছে, পরে টেরা খ্রিস্টান নিয়ে গেছে লাউতলা। মাটি টাড়ি দিয়া সবকিছু বসছি, অনুন্নত হয়েছে, নাম করে ভেঙে দিতেছে। আমরা অনেক বছর ধরে থাকতে আসি, আমাগুলো মানুষের ক্ষমতা নাই যে আমরা 6-7 হাজার টাকা দিয়ে ভাড়া থাকুন। পরশু দিনটা কইছে যে আপনারা বৃহস্পতিবার দিন সবকিছু ভেঙে লইয়া যাবেন, যদি না যান তাহলে একটা জিনিস ধরতে পারবেন না। তবে উচ্ছেদ অভিযান বেআইনি বলছে সাদেক এগ্রো সংশ্লিষ্টরা। অবশ্য উচ্ছেদ অভিযান পরিদর্শনে এসে স্থানীয় কাউন্সিলর বলেন, রামচন্দ্রপুর খালের জমি ছেড়ে দিতে চিঠি দিলেও উত্তর দেয়নি সাদেক এগ্রো। সিটি কর্পোরেশন দায়িত্বশীল কর্মকর্তারা দাবি করেন মাত্র 4% জমির মালিকানা নিয়ে এক ব্যক্তি এসেছিলেন, তবে তিনি সাদেক এগ্রোর কেউ না। রামচন্দ্রপুর খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খালের মাটি কাটা শুরু হবে বলে জানিয়েছে উত্তর সিটি কর্পোরেশন সংশ্লিষ্টরা। কোরবানির ঈদে 12 লাখ টাকার ছাগল ও কোটি টাকার গরু বিক্রি করে নতুন আলোচনায় আসে সাদেক এগ্রো। এবছর কোরবানির ঈদে সেই ব্রাহ্মা জাতের গরু বংশীয় বলে কোটি টাকায় বিক্রি করেন তিনি। এরপর আলোচনায় আসে কিভাবে প্রাণী সম্পদ অধিদপ্তরের ছাড়পত্র না থাকলেও ব্রাহ্মা জাতের গরু বিক্রি করলেন তিনি। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা।
উচ্ছেদ অভিযানের সবশেষ তথ্য জানতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, আপনি তো সকাল থেকে সেখানে আছেন, জানাবেন উচ্ছেদ অভিযান কত ভাগ সম্পন্ন হয়েছে, পাশাপাশি খাল কাটা কখন শুরু হবে? মিম, আমি যদি উচ্ছেদ অভিযানের শতাংশ আপনাকে হিসাব করে দেই তাহলে কিন্তু এখানে আমরা দেখেছি প্রায় 50 থেকে 60টির মতো ছোট বড় স্থাপনা ইতিমধ্যেই গুড়িয়ে দিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। উত্তর সিটি কর্পোরেশনের এই উচ্ছেদ অভিযান শুরুর যেই সংবাদ, সেই সংবাদের পরে কিন্তু যারা অবৈধ দখলদার ছিলেন তারা কিন্তু তাদের নিজেদের যে স্থাপনা ছিল সেগুলো সরিয়ে নিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে, এটি কিন্তু সাদিক এগ্রোর জাস্ট পেছনের দিকটা, যেখানে রামচন্দ্রপুর যেই খালটি রয়েছে সেই খালটির উপরে করা ছিল এমনটা অভিযোগ উত্তর সিটি কর্পোরেশনে। তারা বলছেন যে যে কোনো খালের পাশের যেই 30 ফিট জায়গা রয়েছে এটি কিন্তু খালের জমি, এখানে কোনো স্থাপনা করা যাবে না, এই অভিযোগেই তারা কিন্তু এটি গুড়িয়ে দিয়েছেন। তবে আমাদের কাছে এসেছিলেন সাদিক এগ্রোর কর্তৃপক্ষ, তারা আমাদেরকে জানিয়েছেন এই জমিটি তারা ভাড়ায় নিয়েছেন। অবশ্য যাকে মালিক বলে তারা উপস্থাপন করছেন তার পক্ষে সিটি কর্পোরেশনের যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তার সাথে এসেছিলেন, তিনি মাত্র 4% জমির মালিকানা নিয়ে এখানে এসেছেন। যদিও এখানে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দাবি যে 1.5 থেকে 2 বিঘার উপরে জমি সাদিক এগ্রো দখল করে নিয়েছে এবং এই পুরো জমিটাই কিন্তু খালের জমি, এমনটা বলছেন। কারণ খালের যেই পিলার রয়েছে এখানে নির্দেশক পিলার, সেই পিলারের পরে 30 ফিট পর্যন্ত যেই জায়গা রয়েছে সেই জায়গা পানি উন্নয়ন বোর্ডের, এবং এই জায়গা স্থাপনা যদি করতে হয় সেক্ষেত্রে অবশ্যই লিজ নিতে হবে, এছাড়া সরকারি জমিতে এই ধরনের স্থাপনা করা যাবে না, এটা বলছে কর্তৃপক্ষ। সকাল থেকে আমরা যেই জিনিসটি দেখেছি যে সকাল 10টার পরে কিন্তু অভিযান শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেই অভিযান শুরু হতে হতে প্রায় 12টা সাড়ে 12টার পর চলে গিয়েছে। কিছুক্ষণ আগেও আমরা দেখছিলাম উদ্ধার অভিযান চলছিল যেই অংশ খালের মধ্যে, সেটি এখন পর্যন্ত সিটি কর্পোরেশন যারা সংশ্লিষ্ট রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে এখান থেকে অবৈধ উচ্ছেদ যেগুলো রয়েছে, স্থাপনা রয়েছে, সেগুলো সম্পূর্ণভাবে সরিয়ে ফেলার পরে তারা খালের মধ্যে যেই জায়গাটা ভরাট করা হয়েছে, বিভিন্ন সময় ট্রাক স্ট্যান্ডের নামে একসময় ভরাট করা হয়েছিল, সেই জমির মাটি কাটা শুরু হবে, এমনটাই আমাদেরকে জানিয়েছে। সাদিক এগ্রোর অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, এবং এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আরিফ হোসেন। এখন দুপুরের পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। মিম, দেশে ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পের প্রতিষ্ঠান ছাড়িয়ে গেছে 78 লাখেরও বেশি, যার মধ্যে 55 লাখই গ্রামাঞ্চলে। আর এসব প্রতিষ্ঠানে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত রয়েছে 2 কোটিরও বেশি মানুষ। এসএমই ফাউন্ডেশন বলছে জিডিপিতে যার অবদান 32%। নাফি, এই তথ্যগুলো আপনি নিশ্চয়ই এই জন্যই বলছেন যে আজ বিশ্ব ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প দিবস, এবং এই দিবসটিতে কেমন আছে এই খাতে বিপুল সংখ্যক যারা শ্রমিক আর উদ্যোক্তারা রয়েছেন, পাশাপাশি এই খাতে কাজ করতে গিয়ে তারা কি ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করছেন, আগামী দিনের সম্ভাবনার দ্বার তাদের জন্য কতটুকু খোলা রয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাবেন হোসাইন জিয়া, তার সঙ্গে ক্যামেরায় ছিলেন সঞ্জয় মল্লিক। নগরীর পাঁচলাশ এলাকায় টিকে থাকা চট্টগ্রাম শহরের সবশেষ তাঁত কারখানা। ৪৫ বছর বয়সী এ প্রতিষ্ঠান এবছরেই গুটিয়ে নিচ্ছেন উদ্যোক্তা। কারখানাটিতে একসময় ২৫-৩০ জন শ্রমিক কাজ করত, এখন আছেন মাত্র ৫ জন। তাদেরই একজন বয়সের ভারে কাবু হওয়া ইসমাইল মিয়া। একসময় তাঁত কারখানার মালিক ছিলেন। জাপান থেকে আমদানি করা যন্ত্রপাতি আর সুতোয় বোনা তাঁত কাপড়ের চাহিদা ছিল দেশ জুড়ে। এখন তিনি নিজেই শ্রমিক। উদ্যোক্তারা জানান, আন্তর্জাতিকভাবে সুতা ও তুলার দাম বৃদ্ধি, আধুনিক যন্ত্রপাতি সংযোজন করতে না পারা ও সর্বোপরি পুঁজির অভাবে অন্য কারখানাগুলোর মতোই বন্ধ হয়ে যাচ্ছে সবশেষ এ কারখানাটিও। প্রান্তিক এসব ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের কথা কি কেউ খবর নিয়েছে? এখানে যা কয়দিন করছিলাম এটা এখন বন্ধ হয়ে যাচ্ছে, এখানে আর করার কিছু নাই। স্বাধীনতার পর থেকে অনেক তাঁত এখানে ছিল, বর্তমানে একটাও নাই, এটা আছে কোনো রকম চলতেছে। অনেকে আসে সুযোগ সুবিধা দেওয়ার জন্য, কিন্তু বলে যে এই দিন সেই দিন কোনো কিছু দেওয়া যায় না, চলে গেলে আর কিছু বলে না।
জাতিসংঘের হিসাবে বিশ্বজুড়ে ব্যবসার 90%, চাকরির 70% আর জিডিপির 50%-এর যোগান দেয় ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প। সংস্থাটির হিসাবে বাংলাদেশেও চাকরি ও ব্যবসা বাণিজ্যের 70% এ খাতের দখলে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, দেশে বর্তমানে কুটির শিল্প প্রতিষ্ঠান আছে 68,42,000, যার মধ্যে 51 লাখই গ্রামাঞ্চলে। ক্ষুদ্র শিল্পের উদ্যোক্তা আছেন প্রায় 9,62,000, মাঝারি শিল্পের উদ্যোক্তা 7,106 জন। সব মিলিয়ে 78 লাখ উদ্যোক্তার 55 লাখ থাকেন গ্রামে আর 22 লাখ আছেন শহরে। 2030 সাল নাগাদ দেশের জিডিপিতে শিল্প খাতের অবদান 40% করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে সরকার। এখন পর্যন্ত অর্জিত হয়েছে 37%। শিল্প খাতের এই 37% অবদানের 32%ই এই ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের। দেশব্যাপী প্রায় 78 লাখ উদ্যোক্তা কাজ করেন এ খাতে, যেখানে প্রায় 3 কোটির মতো শ্রমিক কাজ করে। কথা হচ্ছে, যেই শ্রমিকরা কাজ করে তারা প্রশিক্ষণ কিভাবে পাচ্ছে, কিভাবে তাদের দিন চলছে, আর এখানকার কর্ম পরিবেশই বা কেমন, সেই চিত্র আমরা একটু দেখব। শহরে গাড়ির যন্ত্রপাতি তৈরির একটি ছোট কারখানা, সেখানে কাজ করছে কিশোর যুবক যাদের তেমন শিক্ষাগত যোগ্যতা নেই। দেশে ক্ষুদ্র শিল্প কারখানায় কাজ করে এমন শ্রমিকের সংখ্যা 72 লাখেরও বেশি। অভাবের তাড়নায় কারখানায় কাজ নিয়েছেন এরা। বেশিরভাগই সরকারি কোনো প্রশিক্ষণ পাননি। এসব কারখানায় বেতন, কাজের সময় নির্ধারণ, সুযোগ সুবিধা নির্ভর করে মালিকের ইচ্ছা অনিচ্ছার উপর। কারণ এই শ্রমিকের দেখভাল করার কোনো সংস্থা নেই। তবুও কোনো একদিন উজ্জ্বল ভবিষ্যতের আশায় কাজ করছে তারা। কাজ করতে করতে অভিজ্ঞতা বাড়ে, তারপরে এক মেশিন থেকে অন্য মেশিনে যাই, কিছু শিখতে পারি, তার মাধ্যমে আমাদের বেতনটা বাড়ে। সরকারের কাছে একটাই অনুরোধ, আমাদের কর্মজীবনের মধ্যে আমাদের ডিউটিটা যেন 12 ঘন্টা থেকে 8 ঘন্টা নেওয়া আসা হয়। দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বড় অংশীদার নারীরা। পরিসংখ্যান ব্যুরোর হিসেবে শহর গ্রাম মিলিয়ে দেশে 40,51,000 নারী এসএমই শিল্প প্রতিষ্ঠানের সাথে জড়িত। বিউটিশিয়ান, সেলাই, বুটিক্স, খাদ্য প্রক্রিয়াজাত সহ নানা খাতে সফলতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে নারীরা, হয়েছে স্বাবলম্বীও। এসএমই ফাউন্ডেশন বলছে, প্রতিষ্ঠার 12 বছরে সারা দেশে প্রায় 20 লাখ উদ্যোক্তাকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা সেবা দিয়েছেন, যার মধ্যে 2.5 লাখ উদ্যোক্তা সরাসরি সেবা নিয়েছেন। এই 2.5 লাখ উদ্যোক্তার আবার 55%ই নারী, অর্থাৎ প্রায় 1,35,000। আর এই ক্ষুদ্র, কুটির এবং মাঝারি শিল্পে জড়িত নারীর সংখ্যা প্রায় 25 লাখের মতো। কথা হচ্ছে, প্রান্তিক পর্যায়ে যারা উদ্যোক্তা হয়েছেন, যারা অন্যদের শেখাচ্ছেন, সে উদ্যোক্তারা আসলে এসএমই ফাউন্ডেশন থেকে সেবা কি পেয়েছে? শামিমা শিলা চাকরি ছেড়ে বিউটিশিয়ানের পেশায় এসে এখন সফল উদ্যোক্তাদের একজন। তার প্রতিষ্ঠানে কাজ করছে 20-25 জন নারী। সাথে একটি প্রশিক্ষণ কেন্দ্র খুলে স্বাবলম্বী করেছেন অন্যদেরও। শুরু থেকে তার যাত্রা কেমন ছিল, কি কি চ্যালেঞ্জ নারী উদ্যোক্তারা পার করছেন রাজধানীর বাইরে? যখনই আমরা আসলে কোনো ব্যাংক লোন বা কোনো সরকারি সহায়তার কথা বলি, তখন যে সর্বপ্রথম শর্তটা জুড়ে দেওয়া হয় সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স। যারা নতুন উদ্যোক্তা, একেবারেই নতুনভাবে কাজ শুরু করবে, তাদের কাছে এক্সপিরিয়েন্সটাও নাই এবং তারা একেবারেই নতুন করে শুরু করছে, তাদের কাছে প্রতিষ্ঠানটাও নতুন, হয়তো বা হচ্ছে বা হবে। তো এই জায়গায় আসলে আমরা সবচেয়ে বড় প্রবলেমটা আগে ফেসটা করি। দেশে প্রায় 7,000 মাঝারি শিল্প প্রতিষ্ঠানে কাজ করছে 7 লাখের মতো শ্রমিক। এসব কারখানা দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি আয়ও করছে। বৈশ্বিক সংকট, ডলারের দাম, খরচ বৃদ্ধি, প্রশিক্ষিত জনবলের অভাব মাঝারি শিল্প খাতের বড় সমস্যা। তবে তার চেয়েও বড় সমস্যা এ শিল্পে বৃহৎ শিল্প গ্রুপের প্রবেশ। এখনই নীতিগত সিদ্ধান্ত না নিলে ভবিষ্যতে মাঝারি শিল্প টিকে থাকবে কিনা তা নিয়ে শঙ্কায় আছেন উদ্যোক্তারা। বড় বড় গ্রুপগুলো এখন ফুডে আসতেছে, তারা মুড়ি করতেছে, তারা চানাচুর করতেছে, তারা মোটর ভাজা করতেছে। এই জিনিসগুলো তো আসলে এসএমই করবে,
আপনি যেটা করবেন বা আমি যেটা করব এটা হচ্ছে তাদেরকে আমি মানে নীতিমালা দিয়ে তাদেরকে সহযোগিতা করব। ব্যাংকগুলো SME-কে ওন করে না, যদি সত্যি কথাই বলে আপনি ওন করে আমরা চিন্তা করতেছি আমাদের একটা ইনভেস্টমেন্ট টার্গেট আছে, ওনারা চিন্তা করতেছে আমি যদি একটা বড় গ্রুপকে দিয়ে দিই আমি তো 1000 কোটি টাকা 500 কোটি টাকা একসাথে দিতে পারতেছি, একটা ছোট SME-কে আমার দিতে হয় 10 কোটি 5 কোটি এভাবে করে দিতে হচ্ছে, তাহলে ওইখানে আমি এত হেডেক নিব কেন? ক্ষুদ্র মাঝারি ও কুটির শিল্প খাতকে এগিয়ে নিতে 2007 সালে 200 কোটি টাকা নিয়ে দেশে যাত্রা শুরু করে SME ফাউন্ডেশন। এ পর্যন্ত তারা প্রায় 8600 উদ্যোক্তাকে ঋণ দিয়েছে। আশার কথা হলো এই উদ্যোক্তাদের 1% ঋণ খেলাপি নন। তাই 200 কোটি টাকার ফান্ডের আকার এখন সুদে আসলে 716 কোটি টাকা। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। এদিকে চাঁপাইনবাবগঞ্জের নাচলের কান্দবোনা গ্রামে নিরাপদ আম উৎপাদন কার্যক্রম পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রী সহ 20টি দেশের রাষ্ট্রদূত, মিশন প্রধানরা। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, এই যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের যে সফর, এই সফরকে ঘিরে রপ্তানিতে, আমের নিরাপদ রপ্তানিতে কি প্রভাব ফেলতে পারে বা কি ভূমিকা রাখতে পারে জানতে চাই। ভাই আমি এতক্ষণ কিছু চাঁপাইনবাবগঞ্জের নাচলে, যেখানে আসলে এই যে আজকের ভিজিটটা হলো বিশ্বের 16টি দেশের রাষ্ট্রদূত এবং কৃষি মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং একই সাথে বাণিজ্য মন্ত্রণালয়, তাদের সমন্বয়ে এই যেই সভাটি আজকে হলো, এর মধ্যে দিয়ে আসলে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ এই অঞ্চলে যে বিশাল আমের আসলে বাগান, সেই বাগানগুলো থেকে আসলে ইতোমধ্যে যে বিশ্ববাজারে যে সমস্ত আমগুলো যায় সেগুলো খুবই সামান্য পরিমাণে এবং খুব একটা বেশি আসলে এখানকার চাষিরা যে পরিমাণে আসলে আম উৎপাদন করে তাতে করে আসলে খুব বেশি আসলে লাভের মুখ দেখে না। তবে এবারে আসলে কৃষি মন্ত্রণালয়ের পদক্ষেপে আসলে 3টি মন্ত্রণালয়ের সমন্বয় ঘটিয়ে এই যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদেরকে আসলে এই যে আম বাগান পরিদর্শন করানো হলো, এর মধ্য দিয়ে আসলে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বলছেন যে আসলে বিশ্ববাজারে বাংলাদেশের আমের পরিচিতি বাড়বে। তারা এখানে আমের স্বাদ গ্রহণ করেছেন এবং একই সাথে যে গুড এগ্রিকালচার প্র্যাকটিস অর্থাৎ গ্যাপ পদ্ধতিতে যে আমের উৎপাদন, সেটি আসলে তারা পরখ করেছেন মাঠে এসে। এবং প্রত্যেকের অনেকের কাছ থেকে আমরা যেটি জানতে পেরেছি, বিশেষ করে সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, তারা যেটি বলছেন যে আসলে বাংলাদেশের আম অত্যন্ত সুস্বাদু এবং এখান থেকে আম নিতে তারা আসলে আগ্রহ প্রকাশ করেছেন। এবং একই সাথে এখানে যে আম উৎপাদন যে পদ্ধতি এবং প্রক্রিয়া, এই যে গুড এগ্রিকালচার প্র্যাকটিসের যে 20 থেকে 200 থেকে 250টি ধাপ, সেটি অতিক্রম করা একেবারে বাগান প্রস্তুত থেকে শুরু করে ফল পাড়া পর্যন্ত, সেই ক্ষেত্রে আসলে যেটি আমরা যে লক্ষ্য করেছি যে তারা এটিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে এই বিষয়টি নিয়ে এর পাশাপাশি আরও যে সমস্ত প্রয়োজন আসলে তাদের রয়েছে সেটি তারা কৃষি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানাবেন। এবং একই সাথে বলে রাখি আপনাদের যে চাঁপাইনবাবগঞ্জের এই যে আজকে যে ম্যাঙ্গো ব্র্যান্ডিং ট্যুর হলো, সেখানে কিন্তু বাণিজ্য প্রতিমন্ত্রী তিনি বলেছেন যে এর মধ্যে অনেক প্রতিবন্ধকতা তাদেরও রয়েছে, সেগুলো তারা প্রতিনিয়ত অতিক্রম করবেন এবং এখান থেকে যে আম রপ্তানির যেই হার রয়েছে এখন সেটি বাড়ানোর জন্য তারা বিভিন্ন ধরনের পদক্ষেপ নেবেন। ইতিমধ্যে কিন্তু রেল মন্ত্রণালয়ের সাথেও তারা কথা বলেছেন। তারা বলছেন যে রেলের সাথে যেখানে যেখানে যোগাযোগ আছে সেখান থেকে কৃষি পণ্য ঢাকা পর্যন্ত তারা পৌঁছে দেবেন। এভাবে কিন্তু এই যে ট্যুর, সেটিতে আসলে নানা ধরনের সিদ্ধান্ত তারা নিয়েছেন, যেটি কিনা ভবিষ্যতে বাস্তবায়ন করবেন। তো এই ছিল চাঁপাইনবাবগঞ্জের নাচল থেকে আমার কাছে সর্বশেষ খবর। ধন্যবাদ রাকিবুল হাসান। চাঁপাইনবাবগঞ্জের নাচলের কান্দবোনা গ্রামে আম উৎপাদনের পরিদর্শনে গিয়েছিলেন কৃষিমন্ত্রী সহ 20টি দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানরা, সেখান থেকে সে খবর জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। রাজধানীতে দিন দিন দ্বিতীয়বার ডেঙ্গু আক্রান্ত রোগে আশঙ্কাজনক হারে বাড়ছে। একবার আক্রান্ত হওয়া ব্যক্তি ফের যখন আক্রান্ত হচ্ছে তখন জটিলতা বেশি হচ্ছে। জনস্বাস্থ্যবিদ যারা রয়েছেন তারা বলছেন অন্য শহরের চেয়ে ঢাকা শহরে এই সংখ্যা দিনকে দিন বেশি বাড়ছে। বর্ষায় এডিসের প্রজনন বৃদ্ধি পায়, তবে এমন ধারণা প্রচলিত থাকলেও বিগত কয়েক বছরে দেখা গেছে উপযুক্ত পরিবেশ পেলে বছরের যে কোনো সময় এই মশার বংশ বিস্তার ঘটাতে সক্ষম। বিস্তারিত জানাবেন জাবেদ আব্দুল্লাহ। মান্ডা এলাকার আলিফ দ্বিতীয়বার ডেঙ্গু আক্রান্ত হয়ে মায়ের সাথে হাসপাতালে এসেছে। চোখে মুখে শঙ্কার ছাপ নিয়ে মা বললেন মেয়ের জ্বর মুহূর্তেই 102 থেকে 104 ডিগ্রি ফারেনহাইটসে উঠে যায়। তারপরেই ছুটে আসেন
হাসপাতালে। এখানে আইসা মাপা হয়েছিল, তারপর কতজন হয়েছিল আম্মু? 102। তারপর হালকা কাশি আছে, মাথা ব্যথাও আছে এখনো হালকা। ঠান্ডা খালপার একটা জিল আছে, ওইখান থেকে ময়লা আসে, ময়লা ফালায় সবাই, ওইখান থেকে মশা আর কি উৎপন্ন হয়। তার মতো এমন অসংখ্য রোগী হাসপাতালে ভর্তি একই কারণে। জ্বর ছেড়ে ছেড়ে আসছে আর শরীরে হালকা রেস্ট উঠছে, এই মাথা গরম ছিল আর কিছু না। রাত্রে আমরা এসে ভর্তি হয়েছি, তো পরের দিন পর্যন্ত জ্বর ছিল, তারপর থেকে আলহামদুলিল্লাহ জ্বর নেই, আর রিপোর্টও সেলাইন দিচ্ছি করছে, রিপোর্টও আলহামদুলিল্লাহ আগে থেকে ভালো আসছে। ডেঙ্গু রোগীরা বলছেন দ্রুত নগরায়নের ছোঁয়া, জলবায়ু পরিবর্তন, অপরিচ্ছন্ন পরিবেশ এমন নানা কারণে মহল্লায় মশার উপদ্রব বেড়েছে। জ্বর এখনকার সিজনটা খারাপ, জ্বরের একটা ডেঙ্গুর একটা প্রকোপ, এই কারণেই হসপিটালে আসা। প্রচণ্ড রকম মাথা ব্যথা এবং জ্বর, কাঁপুনিতে জ্বর উঠতো, সাথে বমিও ছিল। তো এরকম 2-3 দিন থাকার পর আমরা যখন টেস্ট করছি তখন দেখলাম প্লাটিলেট নর্মাল যেটা থাকার কথা 1.5 লক্ষ থেকে অ্যাবভ, সেটা নাই। দেন কমা শুরু করলো, তখনই আমরা সাথে সাথে এই হসপিটালে নিয়ে আসলাম। জনস্বাস্থ্যবিদ ডক্টর কামরুল হাসান বলেন, একসময় বলা হতো ডেঙ্গু মশা শুধু দিনের বেলায় কামড়ায়, কিন্তু এডিস মশা সম্প্রতি তাদের চরিত্র বদলেছে। এখন দিনে রাতে সমান তালে কামড়াতে থাকে এডিস। ডেঙ্গির ঝুঁকিগুলো ডিপেন্ড করে হচ্ছে তার প্রথম ইনফেকশন, আমরা যেটা বলি প্রাইমারি ইনফেকশন, এটাতে খুব বেশি ঝুঁকি আমরা পাই না। দ্বিতীয় যেগুলো হয় সেগুলো সাধারণত হেমোরেজিক ফিভার অথবা শক নিয়ে আসে, তাদের মধ্যে ঝুঁকি থাকে, সেই ঝুঁকিগুলো থাকে। তো আমরা প্রথম যখন আসে, প্রথমে অনেকে হিস্ট্রি দিতে পারে যে আগে হয়েছিল, আবার কেউ হিস্ট্রি দিতে পারে না, আমাদের পরীক্ষা করে বের করতে হয়। কিন্তু যেগুলো আসলে খারাপ হয়ে আসে তখন আমাদের আসলে ওই প্রশ্নটা আসে না যে আগে হয়েছিল কিনা, আমরা বুঝেই যাই যে আগে একবার হয়েছিল। মুগদা হাসপাতালের পরিচালক জানান, দ্বিতীয়বার আক্রান্ত ব্যক্তির প্লাজমা লিকেজ বেশি হয়, রোগী শকে চলে যায়। সেক্ষেত্রে হাসপাতালে রোগী আসছে অনেক দেরিতে অথবা পরিস্থিতি অনেক জটিল হওয়ার পর। দ্বিতীয়বার যদি ডেন 1 দ্বারা আক্রান্ত না হয়, ডেন 2, ডেন 3 বা ডেন 4 দ্বারা আক্রান্ত, এক্ষেত্রে শরীরে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে, যেটা চিকিৎসা বিজ্ঞানের ভাষা বলে অ্যাক্সেলারেটেড বা এক্সাজারেটেড ইমিউন রেসপন্স। তার ফলে যে অস্বাভাবিকতাগুলো আসবে সেগুলো ঝুঁকিপূর্ণ, সেগুলোর রোগী এখন আমাদের এখানে বেশি আসতেছে। সি ক্যাটাগরির ডেঙ্গু জ্বর সবচেয়ে খারাপ, এতে লিভার, কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে। জনস্বাস্থ্যবিদদের গবেষণায় দেখা যাচ্ছে ঢাকায় আক্রান্তদের মধ্যে অনেকে দ্বিতীয় বা তৃতীয়বার আক্রান্ত হচ্ছেন, তাদের মৃত্যুর সংখ্যা বেশি। বুধবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 34 জন, যার মধ্যে মৃত্যু হয়েছে 1 জন রোগীর। ঢাকা বিভাগে আক্রান্তের সংখ্যা ছিল 21, দ্বিতীয় সর্বোচ্চ চট্টগ্রামে 5, বরিশাল ও খুলনায় 3, রাজশাহী বিভাগে 2 জন আক্রান্ত হন। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekontv।